জাতীয় নির্বাচনের পর দলীয় সরকারের অধীনে স্থানীয় ভোট চায় বিএনপি। বিপরীত অবস্থানে জামায়াত। মূলনীতি এনসিসি ও প্রধানমন্ত্রীর মেয়াদ নিয়ে দলগুলোর ভিন্ন মত। জাতীয় নির্বাচনে অনিয়মের মামলায় এবার ডিবির জালের সাবেক সিইসি কাজী হাবিবুল আউয়াল রাজধানীর বাগবাজার থেকে গ্রেফতার। আজই তোলা হবে আদালতে। পিলখানা হত্যাকাণ্ডে তৎকালীন রাজনীতিকদের সংশ্লিষ্টতা পেয়েছে স্বাধীন তদন্ত কমিশন। ইমেইলে নেওয়া হলো আওয়ামী লীগ নেতা নানক ও মির্জা আজমের লিখিত জবানবন্দি। আজ শুরু এইচএসসি ও সমমান পরীক্ষা। আসন বিন্যাসে দূরত্ব রাখা, মাস্ক ব্যবহার সহ ৩৩ দফা নির্দেশনা। প্রশ্ন ফাঁসের সুযোগ নেই, দাবি শিক্ষা বোর্ডের। যুদ্ধবিরতির পর ইরানে বিজয় উল্লাস। লক্ষ্য পূরণের দাবি ইসরায়েলেরও। তেহরানের শাসন ব্যবস্থার পরিবর্তন চান না ট্রাম্প। বললেন, পারমাণবিক কর্মসূচি পিছিয়ে গেছে কয়েক দশক। জাতীয় নির্বাচনের পর দলীয় সরকারের অধীনে হবে স্থানীয় ভোট। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় ভোটের প্রশ্নই ওঠে না, এমন মন্তব্য করেছেন বিএনপি নেতারা। আওয়ামী লীগের মতো গুন্ডা বাহিনী দিয়ে নির্বাচনে জেতা যাবে না বলেও সতর্ক করেছেন তারা। বুধবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জুলাই গণ অভ্যুত্থানে আহত এবং তাদের পরিবারকে চিকিৎসা সহায়তা তুলে দেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং আমরা বিএনপির পরিবারের পক্ষ থেকে এ সহায়তা দেওয়া হয়। এ সময় বক্তব্যে ক্ষমতা নয়, অপরাধ দেখে সরকারকে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান রিজভী। আর স্থানীয় সরকার নির্বাচন নিয়ে জামাতের দাবির প্রতিক্রিয়ায় বলেন, আগে হবে সংসদ নির্বাচন, পরে নির্বাচিত সরকারের অধীনে হবে স্থানীয় ভোট। আমাদের বক্তব্য সুস্পষ্ট, প্রথমেই জাতীয় নির্বাচন দিতে হবে, কারণ একটি নির্বাচিত জাতীয় সরকার, সেই সরকারের অধীনে প্রতিটি নির্বাচন যদি হয় সেখানে ক্রেডিবিলিটি বাড়বে। সর্বাগ্রে জাতীয় নির্বাচন হওয়াটাই বাঞ্ছনীয়। এদিন সকালে জাতীয় প্রেস ক্লাবে গণতন্ত্র ফোরামের প্রতিবাদী যুব সমাবেশে অংশ নেন দলের চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। তিনি হুঁশিয়ার করে বলেন, আওয়ামী লীগের মতো গুন্ডা বাহিনী দিয়ে কোনো রাজনৈতিক দল যেন নির্বাচনে জেতার আশা না করে। ৩০০ সিট পাবেন, কিসের ইঙ্গিত দিচ্ছেন? হাসিনার মতো দিনের ভোট রাতে করে মরা ব্যক্তির ভোট দিয়ে 10টা হুন্ডা গুন্ডা দিয়ে নির্বাচন কেন্দ্র দখল করে ক্ষমতা যাওয়ার আশা আর বাংলাদেশে কোনোদিনও করবেন না। আইন শৃঙ্খলা বাহিনীর যারা গুম, খুন, অন্যায়ের সঙ্গে জড়িত তাদের দ্রুত গ্রেফতারের দাবিও জানান বিএনপি নেতারা। শাকিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। এদিকে জাতীয় নির্বাচনের আগে অন্তর্বর্তী সরকারের অধীনে স্থানীয় সরকার ভোট চায় জামায়াত। বুধবার সিইসির সঙ্গে বৈঠক শেষে ভোটে সবাইকে সমান সুযোগ দিতে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতের দাবি জানান দলটির নেতারা। একই সঙ্গে প্রবাসী ভোটারদের জন্য পোস্টাল এবং অনলাইন পদ্ধতিতে ভোট নেয়ার প্রস্তাব জামায়াতের। মঙ্গলবার রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন ফিরে পায় বাংলাদেশ জামায়াত ইসলামী। একই সঙ্গে দলটির দাঁড়িপাল্লা প্রতীক পুনর্বহাল করে প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন। এর পরদিনই বুধবার প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করতে ইসিতে আসে জামায়াতে ইসলামের ৩ সদস্যের প্রতিনিধি দল। ঘণ্টাব্যাপী বৈঠক শেষে দলটির সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ জানান, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকারি নির্বাচন চায় তার দল। লোকাল গভর্নমেন্ট ইলেকশন নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে হয়, এটা ফেয়ার হবে, গ্রহণযোগ্য হবে, সেটা আমরা দাবি করেছি। আর ন্যাশনাল ইলেকশন সামনে হবে, ন্যাশনাল ইলেকশনের আগে আমাদের দাবি লোকাল গভর্নমেন্ট ইলেকশন করা। এটা এবারের জন্য, ভবিষ্যতের জন্য অন্তর্বর্তীকালীন সরকার বা যেই ফর্মে নিরপেক্ষ নির্দলীয় সরকার আসবে তার অধীনে করা। বলেন, বর্তমান কমিশনের পুনর্গঠন না চেয়ে তাদের উপর আস্থা রাখতে চায় জামায়াত। ভোটের মাঠে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতের দাবি জানান ইসির কাছে। পরিবেশ যদি এনশিওর করা না যায়, লেভেল প্লেইং ফিল্ড যেটা বলে, এটা যদি নিশ্চিত করা না যায়, তাহলে সেখানে নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য হতে পারে না। অতীতের নির্বাচনগুলো তার প্রমাণ। কাগজে যেন না হয়, এটা যেন বাস্তব ময়দানে এবং ফিল্ডে হয়। আমার কাগজের সাথে বা যা লিখিত থাকবে
সেটা মাঠের সাথে মিল থাকে। প্রবাসী ভোটারদের জন্য সহজ পদ্ধতি হিসেবে পোস্টাল ব্যালট এবং অনলাইন পদ্ধতিতে ভোট নিতে ইসির কাছে প্রস্তাব দেয় জামায়াত। অনলাইন ভোটার পদ্ধতি যেগুলো আছে। কাউসার চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। যে জাতি পরিবর্তনের জন্য রক্ত দিয়েছে তারা সুষ্ঠু নির্বাচনের জন্য রক্ত দিতে দ্বিধা করবে না বলে মন্তব্য করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। বুধবার সন্ধ্যায় রাজধানীর কাফরুল এলাকায় এক পথসভায় কথা বলেন জামায়াত আমির। এ সময় তিনি বলেন, ক্ষমতায় গেলে জামায়াতের প্রতিনিধিরা শোষক নয় বরং জনগণের সেবক হবে। জামায়াত নেতাকর্মীদের প্রশ্নবিদ্ধ কাজ দেখলে সেগুলো ধরিয়ে দেওয়ার আহ্বান জানিয়ে জামায়াতের আমির বলেন, সমালোচনা থেকে শিক্ষা নিতে চায় তার দল। আমাদের কর্মীরা চাঁদাবাজি করে না, দখল বাণিজ্য করে না, মানুষকে ভয় দেখায় না, গায়ের জোরে কোথাও কোনো বাড়াবাড়ি করে না। হ্যাঁ, দুই এক জায়গায় সামান্য ব্যতিক্রম হয়েছে, পান থেকে সামান্য চুন ঝরে পড়েছে, আমরা গলার চেপে ধরেছি। বাংলাদেশ জামাতে ইসলামী এবং অন্যান্য ইসলামী দলের যারা প্রতিনিধি থাকবেন তাদেরকে যদি এই দেশ সেবার জন্য, মানুষের খেদমতের জন্য কবুল করেন, ইনশাআল্লাহ আমরা শাসক হব না, শোষক হব না। সিদ্ধান্ত ছাড়াই শেষ হলো ঐকমত্য কমিশনের দ্বিতীয় দফার ৬ষ্ঠ দিনের আলোচনা। সংবিধানের মূলনীতি, সাংবিধানিক কাউন্সিল এবং প্রধানমন্ত্রীর মেয়াদ নিয়ে একমত হতে পারেনি রাজনৈতিক দলগুলো। এনসিসি বাদ দেওয়ার শর্তে প্রধানমন্ত্রীর ২ মেয়াদ নিয়ে একমত বিএনপি। অন্যদিকে মূলনীতি নিয়ে বেশিরভাগ দল একমত হলেও ভিন্ন মত বাম দলগুলোর। সব মত পর্যালোচনা করে আগামী সপ্তাহে পূর্ণাঙ্গ সুপারিশ দেবে কমিশন। 2 দিন মুলতবির পর বুধবার শুরু হয় জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় দফার ৬ষ্ঠ দিনের বৈঠক। আলোচনা হয় সংবিধানের মূলনীতি, এনসিসি এবং প্রধানমন্ত্রীর মেয়াদ নিয়ে। বৈঠকে যোগ দেন বিএনপি, জামায়াত, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি। সকলের মনে রাখতে হবে, বেলা 11টায় বৈঠক শুরু হয়ে শেষ হয় বিকেল 5:30টায়। বৈঠকে এনসিসির পরিবর্তে সাংবিধানিক এবং সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ কমিটির প্রস্তাব দেয় কমিশন। যদিও তাতে একমত হয়নি বিএনপি সহ কয়েকটি দল। সংবিধানের মূলনীতি নিয়ে বেশিরভাগ দল একমত হলেও ভিন্ন মত বাম দলগুলোর। পাকিস্তানি প্রায় উপনিবেশিক শাসনের বিরুদ্ধে 23 বছর যে দীর্ঘ লড়াই হলো, সেই লড়াইয়ের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার প্রতিফলন হিসেবেই আমরা কিন্তু এই মূলনীতিগুলোকে দেখি। সেই সংবিধান তো ব্যর্থ প্রমাণিত হয়েছে। এখন আবার কেউ 72-এর সংবিধানের মূলনীতি এটা আবার রেখে দিয়ে তারা আবার নতুন দেশ চায়, এটা আমরা বুঝি না। যে কমিটিতে প্রধানমন্ত্রী থাকবেন, বিরোধী দলের নেতা থাকবেন, স্পিকার থাকবেন এবং বিরোধী দলের পক্ষ থেকে অন্যান্য দল থেকে একজন প্রতিনিধি থাকবেন, এদের মাধ্যমে যদি দুদকের চেয়ারম্যান, প্রধান নির্বাচন কমিশনার এবং পিএসসি চেয়ারম্যান সহ এই সাংবিধানিক পদগুলোতে নিয়োগ হয়, তাহলে তো নিরপেক্ষতাটা কিছুটা হলে রক্ষা হবে। সংবিধিবদ্ধ নিয়োগ কমিটির বিষয়ে একমত জামায়াতে ইসলামী। ক্ষমতার ভারসাম্য নিশ্চিতে এ বিষয়ে সবাইকে একমত হওয়ার আহ্বান এনসিপির। ভবিষ্যতে যেন রাষ্ট্র কাঠামো, রাষ্ট্রের ক্ষমতা এক ব্যক্তির কাছে সীমাবদ্ধ না থাকে, এই বিষয়টাকে নিশ্চিত করতে, গণতান্ত্রিক পরিবেশকে নিশ্চিত করতে বিএনপি এবং সমমনা দল যেগুলো আছে তারা যেন এনসিসির বিষয়ে, অর্থাৎ সাংবিধানিক এবং সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানগুলোতে নিয়োগ কমিটির বিষয়ে তারা যেন ইতিবাচক সিদ্ধান্ত গ্রহণ করেন। রাষ্ট্রের কোনো একক ব্যক্তির স্বৈরাচার হতে না পারে, ফ্যাসিবাদী শাসন যাতে প্রতিষ্ঠা করতে না পারে, এর থেকে দেশ, জাতি, রাষ্ট্রকে রক্ষা করার জন্যই কিন্তু এই প্রস্তাবনার সাথে আমরা একমত হয়েছি। বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ জানান, প্রধানমন্ত্রীর 10 বছরের মেয়াদে প্রাথমিকভাবে একমত বিএনপি। তবে এনসিসির মতো কমিটি করে নির্বাহী বিভাগের ক্ষমতা খর্ব করা হলে প্রধানমন্ত্রীর মেয়াদ নিয়ে একমত হওয়া সম্ভব হবে না। 10 বছরের বেশি কোনো ব্যক্তি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না, এই বিষয়ে আমরা একমত। তবে এই জাতীয় সংস্থাগুলো, এনসিসি বা সাংবিধানিক নিয়োগ কমিটি, এই জাতীয় সংস্থাগুলো যদি নির্বাহী বিভাগের সমস্ত কর্মকাণ্ডকে সমস্ত জায়গায় ইন্টারফেয়ার করার যেখানে সম্ভাবনা থাকে, এগুলো করা হয়, তাহলে আমরা সেই প্রস্তাবটা গ্রহণ করতে পারবো না। বৈঠক শেষে ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ জানান, আগামী সপ্তাহে সব মতামত পর্যালোচনা করে পূর্ণাঙ্গ সুপারিশ দেবে কমিশন। পরামর্শগুলির ভিত্তিতে ঐকমত্য কমিশন একটি পূর্ণাঙ্গ প্রস্তাব আগামী সপ্তাহে রাজনৈতিক দলগুলোর কাছে উপস্থাপন করবে। যতক্ষণ না পর্যন্ত আমরা সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ সংক্রান্ত বিষয়ে একটা চূড়ান্ত সিদ্ধান্তে আসতে পারছি, ততক্ষণ পর্যন্ত প্রধানমন্ত্রীর
মেয়াদ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া যাচ্ছে না। সংস্কার বাস্তবায়ন ও জাতীয় সনদ তৈরিতে গত 20 মার্চ থেকে এখন পর্যন্ত ঐকমত্য কমিশনের 51টি অধিবেশন হয়েছে। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ ও জবাবদিহি নিশ্চিতে স্বাধীন পুলিশ কমিশন গঠনের আহ্বান জানিয়েছেন আইজিপি মোহাম্মদ বাহারুল আলম। বুধবার পুলিশ আধুনিকীকরণ ও পেশাদারিত্ব শীর্ষক আলোচনায় আহ্বান জানান তিনি। বক্তব্যে পুলিশ প্রধান বলেন, অন্তর্বর্তী সরকার সংস্কার কমিশন গঠন করেছে। কমিশন একটি প্রস্তাবও জমা দিয়েছে, তবে সেখানে মূল বিষয়টি অবহেলা করা হয়েছে। পুলিশকে রাজনৈতিক হস্তক্ষেপ ও অযৌক্তিক প্রক্রিয়ার বাইরে রাখা উচিত বলে মনে করেন তিনি। পুলিশের প্রশিক্ষণ ও অভিযানে মানবাধিকার রক্ষার গুরুত্ব দেন বাহারুল আলম। We have strongly proposed a comprehensive legal institutional reform, including the establishment of an independent police commission with the mandate to oversee policy, performance, integrity and fairness in policing. জাতীয় নির্বাচনে অনিয়মের মামলায় এবার ডিবির জালের সাবেক সিসি কাজী হাবিবুল আউয়াল। বুধবার দুপুরে রাজধানীর মগবাজার থেকে তাকে গ্রেফতারের পর ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। যুগ্ম পুলিশ কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম জানান, বিতর্কিত নির্বাচনের অভিযোগে বিএনপি নেতার মামলার 20 নম্বর আসামি সাবেক সিসিকে আজই তোলা হবে আদালতে। ডামি বা সাজানো নির্বাচন করার অভিযোগে সাবেক 3 সিইসি সহ 24 জনের নাম উল্লেখ করে রোববার শেরেবাংলা নগর থানায় মামলা করেন বিএনপি নেতা সালাউদ্দিন খান, যেখানে 20 নম্বর আসামি সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। বসুন্ধরায় নিজ বাসভবন হলেও মগবাজারে আত্মগোপনে ছিলেন সাবেক সিইসি। বুধবার দুপুরে সেখান থেকেই তাকে গ্রেফতার করে ডিএমপির গোয়েন্দা বিভাগ। বৃহস্পতিবার তাকে আদালতে তোলা হবে। ভিন্ন একটি স্থান থেকে আমরা তাকে গ্রেফতার করেছি, অর্থাৎ তার অবস্থান তার নিজ বাসভবনে ছিল না। তা আমরা বলতে পারি যে হ্যাঁ, তিনি আত্মগোপনে ছিলেন। কাউকে গ্রেফতার পরবর্তী কিছু ইনিশিয়াল ম্যানেজমেন্ট থাকে, যে ম্যানেজমেন্টগুলোর মধ্যে তার মেডিকেল চেক আপ করা, আদার্স অন্য যে বিষয়গুলো থাকে, কিছু ডাটাবেজের কার্যক্রম থাকে, সেই কার্যক্রমগুলো যদি আমরা সমাপ্ত করতে পারি, তদন্তকারী কর্মকর্তা যদি মনে করে যে আজকে দিতে পারবে, তাহলে সেক্ষেত্রে হয়তো সেই ধরনের সিদ্ধান্ত আসতে পারে, না হলে আগামীকাল যাবে। 2014 সালের জাতীয় নির্বাচনে দায়িত্ব পালন করা তৎকালীন সিইসি কাজী রকিবউদ্দিন আহমেদ সহ বাকিদের ধরতেও গোয়েন্দা তৎপরতা অব্যাহত আছে বলেও জানায় ডিবি। অভিযুক্ত হিসাবে তাদের নাম এসেছে, যাদের নাম এসেছে তাদের সকলের ব্যাপারেই আমাদের গোয়েন্দা তৎপরতা আছে। তাদের ব্যাপারে আমরা কার্যক্রম অব্যাহত রেখেছি। তাদের অবস্থান শনাক্ত করতে পারলে আইনানুগভাবে আমরা পদক্ষেপ গ্রহণ করব। এর আগে গত রোববার 2018 সালের জাতীয় নির্বাচনের সাবেক প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদাকে ধরে পুলিশে দেয় জনতা। পরে এই মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে তোলা হলে 4 দিনের রিমান্ডে রয়েছেন সাবেক এই সিইসি। জুম্মান সাদিক, জ্যাভলিন, সময় সংবাদ, ঢাকা। বিতর্কের মুখে শেখ হাসিনার পক্ষে স্টেট ডিফেন্ড আমিনুল গনি টিটোর নিয়োগ বাতিল করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। শেখ হাসিনার ফাঁসি চেয়ে ফেসবুকে পোস্ট দেয়া নিয়ে বিতর্ক ওঠায় এই সিদ্ধান্ত নেন ট্রাইব্যুনাল। আদালত অবমাননার মামলায় নতুন করে শেখ হাসিনার পক্ষে আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছে আমির হোসেনকে। মামলার শুনানির নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী 2রা জুলাই। শেখ হাসিনার পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হিসেবে ট্রাইব্যুনাল থেকে নিয়োগ পাওয়ার পর সম্মান বোধ করেছিলেন আমিনুল গনি টিটো। প্রস্তুতি নিয়েছিলেন শেখ হাসিনার পক্ষে আইনি যুদ্ধের, কিন্তু তার এক ফেসবুক পোস্ট ঘিরে শুরু হয় যত বিতর্ক। শেখ হাসিনার পতনের দিন আমিনুল গনি টিটো তার ফেসবুক পোস্টে লিখেছিলেন, মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংসকারী, খুনি, মিথ্যাবাদী শেখ হাসিনার ফাঁসি চান তিনি। মানসিকভাবে এমন ধারণা পোষণকারী ব্যক্তি নৈতিকভাবে শেখ হাসিনার পক্ষে মামলা লড়তে পারেন কিনা বুধবার এ প্রশ্ন ওঠে ট্রাইব্যুনালে। কেননা এ নিয়ে এরই মধ্যে মানুষের কাছে বিরূপ ধারণা তৈরি হয়েছে। পরে তাকে বাদ দিয়ে নতুন করে আমির হোসেনকে শেখ হাসিনার পক্ষে আইনজীবী নিয়োগ দিয়েছেন বিশেষ আদালত। শুনানির জন্য 1 সপ্তাহ সময় নিয়েছেন অ্যামিকাস কিউরি AY মশিউজ্জামানও। পরে গণমাধ্যমে টিটো বলেন, এ ঘটনায় বিব্রত বোধ করছেন তিনি। 36 বছরের আইন পেশায় নিজেকে নিরপেক্ষ প্রমাণের সুযোগ হারাতে হলো তাকে। 36 বছরের ক্যারিয়ার কোনো স্পট নেই। আজকের এই পুরো ঘটনার ভেতর দিয়ে আমি খুব বেশি
আমাকে বলতেই পারি যে আমি একটু এম্বারাসিং একটা সিচুয়েশনের ভিতরে পড়ছি। প্রসিকিউটর গাজী MS তামিম বলছেন, স্বার্থের দ্বন্দ্ব থাকায় স্টেট ডিফেন্স থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়েছেন টিটো। বিব্রত বা অসম্মান বোধ করার কিছুই নেই। উনি অপমানিত হওয়ার কথা নয়, কারণ উনি হয়তোবা বলেছেন যারা তাকে নিয়ে এই ইস্যুটা উঠিয়েছে তাদের সেই কারণে উনি অপমানিত বোধ করছেন। কোর্টের কোনো কারণে অপমানিত বোধ করার কথা নয়। 227 জনকে হত্যার লাইসেন্স পেয়েছি গাইবান্ধার এক আওয়ামী লীগ নেতার সঙ্গে টেলিফোনে কথোপকথনের অভিযোগে শেখ হাসিনা সহ 2 জনের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করে প্রসিকিউশন। হাজিরের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি দেয়া হলেও সাড়া দেননি শেখ হাসিনা। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। পিলখানা হত্যাকাণ্ডে তৎকালীন গুরুত্বপূর্ণ রাজনীতিকদের সংশ্লিষ্টতা পেয়েছে জাতীয় স্বাধীন তদন্ত কমিশন। এছাড়া শেখ হাসিনা, ফজলে নূর তাপস, শেখ সেলিম সহ 14 জনকে সাক্ষ্য প্রদানের জন্য আহ্বান জানানো হয়েছে। কমিশন জানিয়েছে, এরই মধ্যে আওয়ামী লীগ নেতা মির্জা আজম ও জাহাঙ্গীর কবির নানকের লিখিত জবানবন্দি ইমেইলে নেওয়া হয়েছে। জঙ্গিবাদ সহ নানা ধরনের প্রচারণা চালিয়ে পিলখানা হত্যার তদন্ত ভিন্ন খাতে নেওয়া হয়েছিল বলে জানায় কমিশন। 2009 সাল 25 ফেব্রুয়ারি সকালে কলঙ্কজনক ঘটনার সাক্ষী হয় দেশের মানুষ। বিদ্রোহের নামে হত্যা করা হয় 57 জন সেনা কর্মকর্তাকে। বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় গঠিত জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের তৃতীয় সংবাদ সম্মেলন জানানো হয়, ঘটনার সময় আইনশৃঙ্খলা বাহিনীর নিষ্ক্রিয়তা ও গোয়েন্দা সংস্থাগুলোর ব্যর্থতায় ভয়াবহ রূপ নেয় পিলখানা হত্যাকাণ্ড। কমিশন প্রধান জানান, এ হত্যাকাণ্ডে তৎকালীন গুরুত্বপূর্ণ রাজনৈতিক কিছু ব্যক্তির সংশ্লিষ্টতা পাওয়া গেছে। প্রাপ্ত তথ্য উপাত্ত থেকে তৎকালীন রাজনৈতিক নেতৃবৃন্দের নানা মাত্রায় সংশ্লিষ্টতার যথেষ্ট তথ্য প্রমাণ পাওয়া গেছে। পিলখানায় সংঘটিত এই হত্যাকাণ্ডটি একটি দীর্ঘমেয়াদী ষড়যন্ত্রের ফল হিসেবে কমিশনের কাছে প্রতীয়মান হয়েছে। তৎকালীন সশস্ত্র বাহিনীর কমান্ড ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো সময়মতো সিদ্ধান্ত গ্রহণ করেনি। অপরাধ সংগঠনের সময় তারা নিষ্ক্রিয় অবস্থায় ছিল। তৎকালীন গোয়েন্দা সংস্থাগুলো দায়িত্ব পালনে চরম অবহেলা ও ব্যর্থতার পরিচয় দিয়েছে বলে এ পর্যন্ত প্রাপ্ত তথ্যে প্রতীয়মান। হত্যাকাণ্ড সংঘটিত হওয়ার পর ঘটনার কারণ ভিন্ন খাতে নেয়ার জন্য চালডাল কর্মসূচি, জঙ্গিবাদের সংশ্লিষ্টতা এবং মাদ্রাসায় পড়াশোনা সম্পন্ন করা জনবল নিয়োগের মতো বিভিন্ন বিষয় প্রচার করা হয়। তদন্তকে ভিন্ন খাতে প্রবাহিত করবার জন্য জঙ্গিবাদকে আনার চেষ্টা করা হয়েছে। মাদ্রাসার ছাত্রদেরকে ব্যাপকভাবে বিডিআরে নেওয়া হয়েছে 35%-এর মতো, এরকমও কথা বলা হয়েছে, কিন্তু পরে সেগুলো দেখা গেছে 12%-এর বেশি নয়। চাল ডালের বিষয় যেগুলোকে বেশি গুরুত্ব দিয়ে দেখার চেষ্টা করে তদন্ত এবং বিদেশি ষড়যন্ত্রের বিষয়টাকে উপেক্ষা করার চেষ্টা করা হয়েছে। দুটো তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে আরও তদন্ত প্রয়োজন, আরও তদন্ত প্রয়োজন, আরও তদন্ত প্রয়োজন, প্রায় সব ক্ষেত্রে। কিন্তু আমরা এই কথা বলবো না, আমরা ফাইনাল উত্তর দেব, চূড়ান্ত উত্তর দেব। এখনো 50 জনের সাক্ষ্য গ্রহণ এবং কিছু বিদেশি দূতাবাস ও সংস্থার কাছ থেকে তথ্য সংগ্রহ বাকি থাকায় আগামী 30 সেপ্টেম্বর পর্যন্ত চূড়ান্ত তদন্ত প্রতিবেদন দাখিলের সময় বাড়ানোর অনুরোধ করা হয়েছে বলে জানায় কমিশন। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। প্লাস্টিককে বিশ্বের সঙ্গে তুলনা করে সবাইকে তা বর্জনের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, প্লাস্টিক শুধু পরিবেশ নয়, সব জীবনের জন্য বিষ। এর জন্য জীববৈচিত্র্য ধ্বংসের মুখে জানিয়ে পরিবেশ রক্ষায় তরুণদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি। বুধবার রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিশ্ব পরিবেশ দিবসের আলোচনায় একথা বলেন প্রধান উপদেষ্টা। পৃথিবীতে প্রায় 700 বছর থাকে। নগরায়ন ও শিল্পায়নের প্রভাবে দূষিত হচ্ছে পরিবেশ, যা কয়েক গুণ বাড়াচ্ছে প্লাস্টিকের অতিরিক্ত ব্যবহার। এতে অস্বাভাবিকভাবে ঘটছে জলবায়ুর পরিবর্তন। এমন বাস্তবতায় বুধবার বিশ্ব পরিবেশ দিবসের অনুষ্ঠানে অংশ নেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেন, যুদ্ধ বিগ্রহ এবং পরিবেশ বিপর্যয়ের কারণে চ্যালেঞ্জের মুখে আছে মানুষ। জীবন বাঁচাতে পরিবেশের ভারসাম্য রক্ষায় জোর দেন তিনি। আজকে পৃথিবী নানা রকমের সংকটে জড়িত। যুদ্ধ বিগ্রহ, প্রযুক্তির ব্যাপক প্রসার, অপব্যবহার আমাদের সামনে নানা রকমের চ্যালেঞ্জ সৃষ্টি করেছে। আমরা আমাদের পরিবেশ ধ্বংস করে ফেলছি। সাবধান হন। আমাদের দৈনন্দিন জীবনে প্রতি মুহূর্তে মনে রাখতে হবে, জীবন বাঁচাতে হলে পরিবেশ বাঁচাতে হবে।
এর কোনো বিকল্প নেই। প্লাস্টিক পরিবেশ ও প্রাণের জন্য হুমকি উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, এর সঠিক ব্যবস্থাপনা না থাকায় হুমকিতে পড়েছে জীববৈচিত্র্য। প্লাস্টিকের ব্যবহার পৃথিবীতে 3 ধরনের সংকটকে বাড়িয়ে দিয়েছে। আমি দেশের সকল নাগরিকের প্রতি ওয়ান টাইম প্লাস্টিক পণ্য ব্যবহার বন্ধ করে দেওয়ার জন্য আবেদন করছি। দায়িত্ব নেওয়ার পর অন্তর্বর্তী সরকার পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় বেশ এগিয়েছে জানিয়ে এই কাজে তরুণদের এগিয়ে আসার আহ্বান জানান ডক্টর ইউনূস। আমি দেশের তরুণ সমাজের প্রতি আহ্বান জানাই, নিজের মধ্যে এমন সংকল্প করতে হবে যে আজ থেকে আমি আমার দৈনন্দিন জীবনে কার্বন নিঃসরণ শূন্যতে নিয়ে আসবো। পরে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র প্রাঙ্গণে জাতীয় বৃক্ষরোপণ অভিযান 2025-এর উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। আজ শুরু হচ্ছে চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা। এবার পরীক্ষায় বসবে 12,51,000 পরীক্ষার্থী, যা গত বছরের তুলনায় প্রায় 1 লাখ কম। আসন বিন্যাসে দূরত্ব বজায় রাখা, মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার বাধ্যতামূলক সহ 33 দফা নির্দেশনা দিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড। সব প্রস্তুতি সম্পন্ন জানিয়ে সমন্বয় কমিটি বলছে, প্রশ্ন ফাঁসের কোনো সুযোগ নেই। শাকির আহমেদের রিপোর্ট। শিক্ষা জীবনের দ্বিতীয় পাবলিক পরীক্ষা এইচএসসি বৃহস্পতিবার শুরু হচ্ছে চলতি বছরের উচ্চ মাধ্যমিক ও সমমানের পরীক্ষা। এবার 9,314টি শিক্ষা প্রতিষ্ঠানের 12,51,111 জন পরীক্ষার্থী 2,797 কেন্দ্রে পরীক্ষায় বসবে। ইতোমধ্যেই কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে গেছে উত্তরপত্র সহ আনুষঙ্গিক সরঞ্জামাদি। কেন্দ্রের দায়িত্বপ্রাপ্তরা বলছেন, পরীক্ষা গ্রহণের শতভাগ প্রস্তুতি শেষ হয়েছে। সিট ফেলা থেকে শুরু করে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে শুরু করে সবগুলি আমরা সম্পন্ন করে ফেলেছি। করোনা এবং ডেঙ্গুর মহামারীর জন্য অভিভাবকরা যেন এসে গেটে বিল না করে। কারিগরি ও মাদ্রাসা বোর্ড সহ দেশের 11টি শিক্ষা বোর্ডের মধ্যে এবার সবচেয়ে বেশি পরীক্ষার্থী ঢাকা বোর্ডে, সবচেয়ে কম পরীক্ষার্থী বরিশাল বোর্ডে। আবারও করোনার চোখ রাঙানিতে দেশ, তাই কেন্দ্রে পরীক্ষার্থীদের 3 ফুট দূরত্বে বসানো, মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার বাধ্যতামূলক করা সহ 33 দফা নির্দেশনা দিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। ডিস্টেন্স মেনটেন করতে বলেছি, মাস্ক ব্যবহার করতে বলেছি, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করতে বলেছি, পরীক্ষা কেন্দ্রের আশপাশে অহেতুক জট না পাকায় যাতে সেজন্য ব্যবস্থা নিতে বলেছি। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি বলছে, পরিবর্তিত পরিস্থিতিতে প্রশ্নসহ পরীক্ষার বিভিন্ন সামগ্রীর নিরাপত্তায় নেওয়া হয়েছে বাড়তি সতর্কতা। আর প্রশ্ন ফাঁসের কোনো সুযোগ নেই বলেও দাবি সভাপতির। আমরা এই প্রশ্ন আউটের ঘটনাগুলো বা খবরকে আমরা গুজব মনে করে নিয়ে আগাবো। চলতি বছর পুনর্বিন্যাসকৃত সংক্ষিপ্ত সিলেবাসে সব বিষয়ে পূর্ণ নম্বর ও পূর্ণ সময়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। আলোচনায় বসতে অর্থ উপদেষ্টার ডাকে সাড়া না দিয়ে আরও কঠোর কর্মসূচি দিল এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। বুধবার বিকেলে সংবাদ সম্মেলন করে জোটের নেতারা জানান, চেয়ারম্যানকে অপসারণ করা সহ 27 জনের মধ্যে দাবি না মানলে 28 জুন শাটডাউনের পাশাপাশি পালন করা হবে মার্চ টু এনবিআর কর্মসূচি। আগামীকালও কর্মবিরতি পালন করবেন কর্মকর্তারা। এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ব্যানারে দ্বিতীয় দফায় তৃতীয় দিনের মতো কলম বিরতি শুরুর আগেই আলোচনায় বসার ডাক দেন অর্থ উপদেষ্টা। বুধবার সকালে উপদেষ্টা দফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সবার ঐক্যমত্যের ভিত্তিতে 31 জুলাইয়ের মধ্যে জারি করা অধ্যাদেশে প্রয়োজনীয় সংশোধন করা সম্ভব হবে। বৃহস্পতিবার আলোচনায় বসারও আহ্বান জানানো হয় ওই বিজ্ঞপ্তিতে। তবে নিজেদের অবস্থানে অনড় থেকে বিকেলে সংবাদ সম্মেলন করে অর্থ উপদেষ্টার সঙ্গে আলোচনায় বসার ডাক প্রত্যাখ্যানের কথা জানান এনবিআর সংস্কার ঐক্য পরিষদের নেতারা। এই সভার নোটিশটি একটি আইওয়াশ ছাড়া আর কিছুই নয়। কর্মসূচি পালনকারী এনবিআর সংস্কার ঐক্য পরিষদ থেকে কোনো প্রতিনিধি উক্ত আলোচনায় অংশগ্রহণ করার সুযোগ না রাখায় উক্ত আলোচনায় অংশগ্রহণ করবে না। এ সময় 27 জুনের মধ্যে এনবিআর চেয়ারম্যানকে অপসারণ করা সহ তাদের দাবি মেনে নেওয়া না হলে 28 জুন শাটডাউনের পাশাপাশি মার্চ টু এনবিআর কর্মসূচি পালনের হুঁশিয়ারি দেয় এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। এছাড়াও কর্মীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিলে প্রতিহতের ঘোষণা দেন আন্দোলনকারীরা। আওয়ামী লীগ সরকারের এজেন্ডা বাস্তবায়নকারী 44 আমলার তালিকায় 3 নম্বরে থাকা এবং দেশ ও রাজস্ব ব্যবস্থাকে অস্থিতিশীল করার অপচেষ্টায় লিপ্ত
এনবিআর এর বর্তমান চেয়ারম্যানকে আগামী 27 জুন 2025 খ্রিস্টাব্দ তারিখের মধ্যে অপসারণ করা না হলে আগামী 28 জুন 2025 খ্রিস্টাব্দ তারিখ থেকে ট্যাক্স, কাস্টমস ও ভ্যাট বিভাগের সকল দপ্তরের লাগাতার শাটডাউন কর্মসূচি চলবে। সারা দেশের ট্যাক্স, কাস্টমস ও ভ্যাট বিভাগের সকল দপ্তর থেকে এনবিআর অভিমুখে মার্চ টু এনবিআর পালিত হবে। তবে আন্তর্জাতিক যাত্রী সেবা ও রপ্তানি কার্যক্রম এনবিআর কর্মকর্তা কর্মচারীদের কঠোর কর্মসূচির বাইরে থাকবে বলে জানানো হয়েছে। সাদিক হাসান ইমন, সময় সংবাদ, ঢাকা। দুর্নীতির মামলায় ঢাকা 20 আসনের সাবেক সংসদ সদস্য বেনজির আহমেদের প্রায় 15 কোটি টাকার স্থাবর সম্পত্তি ক্রোক এবং প্রায় 1.5 কোটি টাকার অস্থায়ী সম্পত্তি অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে বেনজির আহমেদ ও তার স্ত্রীর দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এদিকে অবৈধ সম্পদ অর্জনের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত সহকারী জাহাঙ্গীর আলমের প্রায় 1 কোটি 15 লাখ টাকার ব্যাংক হিসেব ও সঞ্চয়পত্র অবরুদ্ধ করেছে দুদক। এছাড়া মুন্সিগঞ্জের সাবেক এমপি মৃণাল কান্তি দাস ও তার স্ত্রী নীলিমা দাসের নামে থাকা জমি, ফ্ল্যাট, প্লট, অ্যাপার্টমেন্ট সহ একাধিক স্থাবর অস্থাবর সম্পত্তি জব্দ এবং বিভিন্ন ব্যাংক হিসেব অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত। কর্ণফুলী টানেল ও মেট্রো রেল নির্মাণে 1 টাকার জায়গায় 20 টাকা খরচ করা হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। ঋণের টাকায় তৈরি করা অপ্রয়োজনীয় মেগা অবকাঠামো ভেঙে ফেলা উচিত বলেও মন্তব্য করেছেন তিনি। তবে সুনির্দিষ্ট কোনো প্রকল্পের নাম উল্লেখ করেননি। বুধবার বিকেলে রাজধানীর পল্টনে ইআরএফ মিলনায়তনে এক অনুষ্ঠানে বক্তব্য দেন উপদেষ্টা। বলেন, যে পরিমাণ অর্থনৈতিক দায় তৈরি করা হয়েছে সেটির কারণে এখন জাতীয় ব্যয়ের বড় অংশ চলে যাচ্ছে দেশি বিদেশি ঋণ মেটাতে। অর্থের জন্য আইএমএফ এর পেছনে না ঘুরে অভ্যন্তরীণ সক্ষমতা বাড়ানোর উপরও জোর দেন বাণিজ্য উপদেষ্টা। কর্ণফুলীর টানেল হোক, এমন উচ্চ মূল্যের বিনিয়োগ করেছি। ঋণের নামে আমরা মেট্রো রেল করতে যে 1 টাকার জিনিস 20 টাকায় করে আজকে আমাদের জাতীয় ব্যয়ের সর্ববৃহৎ ব্যয় হচ্ছে আমাদের দায় পরিশোধের জন্য। যেগুলো প্রয়োজন নাই এমন সব জিনিস যা করা হয়েছে যা কল্পনার ভিতরেও আসে না। আমার ব্যক্তিগত, এটা আমার মত, এটা সরকারের মত না, আমার ব্যক্তিগত মত হচ্ছে ভেঙে ফেলে। আন্দোলনের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ জানিয়ে পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। আন্দোলনে হামলার মাধ্যমে তাকে হত্যার প্রচেষ্টা করা হয়েছে বলেও অভিযোগ তার। বুধবার জাতীয় প্রেস ক্লাবে মেয়র পদ বুঝিয়ে দেওয়ার দাবিতে চলমান আন্দোলন নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় পরিকল্পিতভাবে একটি নতুন রাজনৈতিক দলকে সুবিধা দিতেই সরকার তার বিরুদ্ধে অবস্থান নিয়েছে বলে অভিযোগ তোলেন ইশরাক। আন্দোলনে অংশ নেওয়া কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে প্রতিহিংসামূলক আচরণ করলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন ইশরাক। গোপন সূত্রে জেনেছি, আন্দোলনের এক পর্যায়ে কৃত্রিম গোলযোগ সৃষ্টি করে সেই ডামাডোলের মধ্যে বাংলাদেশের সরকার কর্তৃক ঘোষিত এক শীর্ষ সন্ত্রাসীর মাধ্যমে আমাকে সহ আন্দোলনকারীদের কয়েকজনকে হত্যার পরিকল্পনা করেছিল বা চেষ্টায় ছিল। আসিফ মাহমুদ কোনো ক্রমেই কারো প্ররোচনায় বা নিজ সিদ্ধান্তে আন্দোলনে অংশগ্রহণকারী কর্মকর্তা ও কর্মচারীদের বিষয়ে প্রতিহিংসামূলক পদক্ষেপের চিন্তা ভুলক্রমে করবে না। এটি একটা সতর্কবাণী হিসাবে আমি দিচ্ছি। এর কোনো ব্যত্যয় হলে ঢাকা নগরবাসী মেনে নেবে না এবং পুনরায় আন্দোলন শুরু হলে তার নগর ভবনের গণ্ডি পেরিয়ে রাজপথে গড়াবে। নতুন নেতৃত্ব পেল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সংগঠনটির প্রথম সম্মেলনে সভাপতি নির্বাচিত হয়েছেন রিফাত রশিদ ও সাধারণ সম্পাদক ইনামুল হাসান। বিতর্কের ঊর্ধ্বে থাকার চেষ্টা ও আর্থিক স্বচ্ছতা নিশ্চিত করার উপর জোর দেন সংগঠনটির নির্বাচিত সদস্যরা। জ্যেষ্ঠ নেতাদের অনেকেই জাতীয় নাগরিক পার্টিতে চলে যাওয়ায় বেশ কয়েকদিন ধরে কিছুটা নেতৃত্ব শূন্য ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সেই শূন্যতা পূরণে প্রথমবারের মতো সংগঠনটির সম্মেলন অনুষ্ঠিত হলো বুধবার। নতুন কমিটিতে পদপ্রত্যাশীদের কয়েকজন জানান, জুলাইয়ের চেতনা এগিয়ে নিয়ে যাওয়াই তাদের মূল লক্ষ্য। বিশেষ করে আমরা কাজ করব আহত শহীদ পরিবার এবং
যাদের এই বিচার এবং পুনর্বাসন নিয়ে এই কাজগুলো আমাদের সমান অধিকার থাকবে, কোনো বৈষম্য থাকবে না, সেটা আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করব। এমন একটা শক্ত এবং একটা নিরপেক্ষ অবস্থানে নিয়ে যাওয়া যেটা একটা যে কোনো রাজনৈতিক বা ছাত্র সংগঠনের জন্য একটা প্রেশার পয়েন্ট হিসেবে ফাংশন করতে পারে। এই গণঅভ্যুত্থানের এই ব্যানারকে আবার সবার কাছে ফিরিয়ে দেওয়ার জন্য, যাতে আবার সবাই দলমত ভুলে গিয়ে এই ব্যানারকে নিজের মনে করতে পারে। ২৬ জন কাউন্সিলরদের মধ্যে বুধবার ২১ জন তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে নতুন নেতৃত্ব বাছাই করেন। দুপুর ১২টায় শুরু হয়ে ভোট গ্রহণ শেষ হয় বিকেল ৫টায়। এরপর গণনা শেষে ঘোষণা করা হয় নির্বাচিতদের নাম। ২০২৫ কেন্দ্রীয় কাউন্সিলের নির্বাচিত যারা হয়েছেন ৪টি পদে তাদের নাম ঘোষণা করছি। ২১টি ভোটের মধ্যে ১৬টি ভোট পেয়ে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন রশিদুল ইসলাম ওরফে রিফাত রশিদ। সাধারণ সম্পাদক পদে 23টি ভোটের মধ্যে 10 ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন শেখ ইনামুল হাসান ওরফে হাসান ইনাম। সাংগঠনিক সম্পাদক পদে 23 ভোটের মধ্যে 19 ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মইনুল ইসলাম। মুখপাত্র পদে 23 ভোটের মধ্যে 17টি ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন সিনথিয়া জাহিন আয়েশা। নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক জানালেন সর্বোচ্চ দায়িত্বশীলতার মাধ্যমে দায়িত্ব পালন করবেন। হুঁশিয়ারি দেন দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্সের। আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে আবার নতুন করে ঢেলে সাজাবো। এবার আমাদের টপ প্রায়োরিটি হবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারকে ব্যবহার করে, প্ল্যাটফর্মকে ব্যবহার করে, পদ পদবীকে ব্যবহার করে কোনো প্রকার চাঁদাবাজি, দুর্নীতি বা কোনো প্রকার অনিয়ম করার ন্যূনতম সুযোগ আমরা দেব না। এই ব্যাপারে আমরা জিরো টলারেন্স নীতি গ্রহণ করছি। বিতর্কের ঊর্ধ্বে থাকার চেষ্টা ও আর্থিক স্বচ্ছতা নিশ্চিত করার উপরও জোর দেন সংগঠনের নির্বাচিত সদস্যরা। আতাউর কাউসার, সময় সংবাদ, ঢাকা। ঢাকা থেকে রংপুরগামী চলন্ত ট্রেনে এক নারী যাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ট্রেনের পিএ অপারেটর সাইফুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। এদিকে নোয়াখালীর এক কিশোরীকে ঢাকার যৌনপল্লীতে বিক্রি করে দেওয়ার অভিযোগে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। এছাড়া রাজধানীর মোহাম্মদপুরে স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে এক শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। রাজধানী থেকে ট্রেনে করে গ্রামের বাড়ি ফিরছিলেন এক নারী। পথে চলন্ত ট্রেনে শিকার হলেন ধর্ষণের। বুধবার সকালে রাজধানীর কমলাপুর থেকে রংপুর এক্সপ্রেস ট্রেন উত্তরবঙ্গের উদ্দেশ্যে যাত্রা করে। পথে চলন্ত ট্রেনে কেবিনের টয়লেটে ঢুকে ট্রেনটির পিএ অপারেটর সাইফুল ইসলাম এক নারীকে ধর্ষণ করে বলে অভিযোগ ওঠে। বিষয়টি জানাজানি হলে যাত্রীরা ওই রেলকর্মীকে আটক করে পুলিশে দেয়। পরে তাকে বগুড়ার সান্তাহার জিআরপি থানায় সোপর্দ করা হয়। ট্রেনের ভিতরে অন্ততপক্ষে যা হচ্ছে বা এই টাইপের ঘটনা যেন সামনে না ঘটে, এজন্য যে কর্তৃপক্ষ যারা আছে তাদেরকে আরো বেশি এই বিষয়ে একটু সতর্ক হওয়া উচিত। জনমালের যদি নিরাপত্তাই নাই থাকে ট্রেন ভবনে, তাহলে কিন্তু এটা দায়ভার রেলওয়ে অধিদপ্তরকেই নিতে হবে। এদিকে নোয়াখালীর এক কিশোরীকে ঢাকায় যৌনপল্লীতে বিক্রি করে দেওয়ার অভিযোগে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। সংবাদ সম্মেলনে র্যাব জানায়, ফেসবুকে প্রেমের সম্পর্ক গড়ে ওঠার পর বিয়ের কথা বলে গত ৭ মে মাদ্রাসা ছাত্রী ওই কিশোরীকে ঢাকায় এনে একটি যৌনপল্লীতে বিক্রি করে অভিজিৎ। পরে সেখান থেকে অন্য এক মেয়ের মাধ্যমে বিষয়টি পরিবারকে জানায় ওই কিশোরী। ১৫ জুন তাকে ঢাকার জুরাইন থেকে উদ্ধার করা হয়। এদিকে রাজধানীর মোহাম্মদপুরের একটি বাসায় স্কুল ছাত্রীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগে মিজানুর রহমান নামে এক শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। এই ঘটনায় নারায়ণগঞ্জের ফতুল্লা থানায় মামলা হয়েছে। সর্দার মোহাম্মদ আরিফ, সময় সংবাদ। আবারও দখলদারদের কবলে চলে গেছে রাজধানীর তেজগাঁও সড়ক। দিনরাত ২৪ ঘন্টা সড়ক জুড়ে দাঁড়িয়ে থাকে ট্রাক ও পিকআপের পার্কিং। এতে যে উদ্দেশ্যে এলাকাটি দখলমুক্ত করে যান চলাচলের জন্য সড়ক তৈরি করা হয়েছিল তা ব্যাহত হচ্ছে প্রতিদিনই। যদিও উত্তর সিটি কর্পোরেশন বলছে ওই এলাকায় শুধু পার্কিংয়ের জন্য বহুতল ভবন নির্মাণ করবেন তারা। ভবন নির্মিত হলে দখলমুক্ত হবে তেজগাঁও সড়ক। ওমর ফারুকের তোলা ছবিতে তানভীর হাসান মেঘের রিপোর্ট। ৪ লেন সড়কের ২টি লেনই দখল করে আছে ট্রাক, পিকআপ আর কাভার্ড ভ্যান। দেখে গ্যারেজ মনে হলেও এটি তেজগাঁও সড়ক। শুধু সড়ক দখল রেখে অবৈধ পার্কিংই নয়, কোথাও কোথাও চলছে গাড়ি মেরামতের কাজও। কোথাও আবার ফুটপাতের উপরই উঠে গেছে ট্রাক। মূল সড়কই যদি এই দশা হয়, তবে গলিগুলোর কি দশা তা সহজেই অনুমেয়।
সার্ভিস লেনে রিক্সা বা ভ্যান চলার পথ বন্ধ করে রাখা হচ্ছে গাড়ি, ফলে দুর্ভোগে পথচারীরা। লরি রেখা তো রাস্তাটা অর্ধেক বন্ধ করে রাখছে, অনেক জ্যাম পড়ে, পুরো মিলায় জায়গাটা পুরো হজবরল হয়ে যায়। পিছনের দিকে যে ঝুলন্ত অংশটা থাকে ওটা একেবারে ফুটপাতের উপর উঠায় দেয়। এই যে হাইটা যাওয়া আসা অনেক সমস্যা হয়, দুইটা মানুষ যেতে পারতেছি না। চিপা রাস্তা দিয়ে আসলাম, হ্যাঁ, তাই অনেক রিস্ক, তাই না? অনেকে যে বখাটে ছেলেরা বসে ছিল, যাতায়াতের জন্য একটা বেড়া পর্যন্ত দেওয়া হয়েছিল, সেটা ভেঙে আবারও গাড়ি রাখতেছে এইভাবে। বছর দশক আগে কয়েক দফা চেষ্টার পর 2015 সালে তেজগাঁওয়ের সড়কগুলো দখলমুক্ত করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। পরবর্তীতে তৈরি হয় 4 লেনের সড়ক, কিন্তু 2 থেকে আড়াই বছর স্বাভাবিক থাকলেও আবারও দখলের কবলে চলে গেছে তেজগাঁওয়ের সবগুলো সড়ক। চালকদের দাবি, নির্দিষ্ট পার্কিং এর অভাবেই তারা মূল সড়কে গাড়ি রাখতে বাধ্য হন। একই রকম কথা বলছে পুলিশ ও পরিবহন মালিকরা। ট্র্যাক স্ট্যান্ডে ফুল হয়ে যাওয়ার পরে সড়কে গাড়িগুলো রাখা, তিনটিতে গাড়ি রাখতে পারলে আমাদের রাস্তায় কোনো গাড়ি রাখা লাগবে না। জায়গা নাই কারণে বিদায়ী এই গাড়িটি এলে পেল, তিনটিটা যদি মেরামত করে মোটামুটি আমাদেরকে দিত তাহলে আমাদের সমস্যাটা থাকতো না। যত পরিমাণ গাড়ি ঢাকা শহরে আসে সেই গাড়িগুলোর স্ট্যান্ডের জন্য যে জায়গাটুকু নির্ধারণ করা আছে তেজগাঁ এইটুকু খুবই কম। সমস্যার কথা স্বীকার করে সিটি কর্পোরেশন জানিয়েছে পার্কিং এর জন্য বহুতল ভবন নির্মাণের উদ্যোগ নিয়েছেন তারা, তবে ভূমি সংক্রান্ত জটিলতায় সেই কাজও থমকে আছে। এখানে টিএনটির কিছু জায়গা আছে, গণপূর্তের কিছু জায়গা আছে। দীর্ঘমেয়াদী পরিকল্পনা হচ্ছে যে এখানে যে 9-10 বিঘা জায়গা আমরা পাবো, সেটাকে আমরা বড় মাল্টি স্টোরেড পার্কিং ব্যবস্থা আমরা করব। যদি দ্রুত জায়গাটা বুঝে নেই, আমরা পরের মাসেই কনসালটেন্ট নিয়োগ করে দেব। স্থানীয়দের দাবি, যে উদ্দেশ্যে এই সড়ক নির্মাণ করা হয়েছিল সেই উদ্দেশ্য যাতে সফল হয়, সেজন্য যা করা দরকার সেটি করুক কর্তৃপক্ষ। তানভীর হাসান মেঘ, সময় সংবাদ, ঢাকা। সারা বিশ্বের সমুদ্রপথে কর্মরত নাবিকদের সম্মান জানানো এবং তাদের অধিকার ও অবদানের স্বীকৃতি দিতে 25 জুন পালিত হয় বিশ্ব নাবিক দিবস। এ উপলক্ষে ডে অফ দ্য সি ফায়ারার 2025 উদযাপন করেছে দেশের বিভিন্ন নাবিক সংগঠনগুলো। বুধবার সন্ধ্যায় রাজধানীর মহাখালীর রাওয়া ক্লাবে দিবসটি উদযাপন করা হয়। এ সময় এতে অংশ নেন দেশের বিভিন্ন নাবিক সংগঠনের কর্মকর্তারা। এদিনে সমুদ্র যাত্রীদের অবদান এবং তাদের কাজের গুরুত্ব তুলে ধরে সমুদ্রপথে শ্রমমান রক্ষা এবং ন্যায্য, নিরাপদ ও মানবিক কর্ম পরিস্থিতি নিশ্চিত করতে সরকার, শিল্প খাত এবং শ্রমিকদের সম্মিলিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানান বক্তারা। যুদ্ধবিরতির পর নিজেদের বিজয় দাবি করছে ইরান, ইসরায়েল। তেহরানের দাবি, পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি ধ্বংসের কোনো লক্ষ্যই অর্জন করতে পারেনি যুক্তরাষ্ট্র। নেতানিয়াহু বলছেন, প্রজন্মের পর প্রজন্ম স্মরণীয় হয়ে থাকবে এই ঐতিহাসিক বিজয়। ডোনাল্ড ট্রাম্প বলেছেন, মার্কিন হামলার পর ইরানের পারমাণবিক কর্মসূচি পিছিয়ে গেছে কয়েক দশক। যুদ্ধবিরতির পরদিন তেহরানের ইংলাব স্কোয়ারে স্লোগানে নিজেদের সামরিক বাহিনীর প্রতি সমর্থন জানায় ইরানি জনগণ। ইসরায়েলের ধ্বংস কামনা করেন অনেকে। দুই দেশের মধ্যে ইতিহাসের সবচেয়ে বড় সামরিক সংঘাতের স্থায়ী ইতি ঘটবে বলে আশা প্রকাশ করেন তারা। এদিন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান বলেন, ইরানের জনগণের বীরত্ব ও প্রতিরোধী এই যুদ্ধ থামিয়েছে। তিনি জানান, ইরান শান্তি ও সংলাপে বিশ্বাসী, তবে জাতীয় স্বার্থের প্রশ্নে আপোষ নয়। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে ফোনালাপে পেজিশকিয়ান বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সমস্যা সমাধানে ইরান আন্তর্জাতিক কাঠামোর ভেতরেই আলোচনা করতে চায়। এছাড়া কাতারে অবস্থিত মার্কিন সেনা ঘাঁটিতে হামলার জন্য দেশটির আমিরের কাছে দুঃখ প্রকাশ করেছেন পেজিশকিয়ান। অন্যদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু ইরানের বিরুদ্ধে 12 দিনের এই যুদ্ধকে একটি ঐতিহাসিক বিজয় হিসেবে আখ্যা দেন। বলেন, ভবিষ্যৎ প্রজন্ম মনে রাখবে। রাইজিং লায়ন নামের আকস্মিক এই অভিযান ইসরায়েলের যুদ্ধের ইতিহাসে বিশেষভাবে স্মরণ করা হবে এবং এটি বিশ্বের সমস্ত সেনাবাহিনী অনুসরণ করবে। এদিকে ইরানের সরকার উৎখাতে আগ্রহ নেই বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমন পদক্ষেপ অস্থিরতা ডেকে আনবে বলে মনে করেন তিনি। ন্যাটোর সম্মেলনে ইরান আর কখনো ইউরেনিয়াম সমৃদ্ধকরণ করতে পারবে না এবং পারমাণবিক অস্ত্র পাবে না বলেও স্পষ্ট বার্তা দেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। আরও জানান, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ফোন করে সহযোগিতার প্রস্তাব দিলেও তিনি তা ফিরিয়ে দিয়েছেন। এই মুহূর্তে ইরান কোনো অবস্থাতেই পারমাণবিক সমৃদ্ধকরণ করবে না। তারা এখন শুধু ঘুরে দাঁড়াতে চায়। ভাবুন তো, এত কিছুর পর যদি তারা বলে, আসুন একটা বোমা বানাই, এটা তো অসম্ভব। তারা কোনো বোমা বানাবে না আর তারা কিছু সমৃদ্ধ করবে না।
এদিকে ইরান জানিয়েছে গুপ্তচর বৃত্তির অভিযোগে তারা 3 ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে। 12 দিনের সংঘাতে ইসরায়েলের সঙ্গে জড়িত থাকার অভিযোগে আরও 700 জনকে গ্রেপ্তার করেছে তেহরান। আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার সঙ্গে সহযোগিতা বাতিলের পক্ষে অনুমোদন দিয়েছে ইরানের পার্লামেন্ট। 223 জনের মধ্যে 221 জনই প্রস্তাবের পক্ষে ভোট দেন। যুদ্ধবিরতির মধ্যেই আরেক বিতর্ক মাথাচাড়া দিয়ে উঠেছে। ইরানে মার্কিন হামলার গোপন গোয়েন্দা মূল্যায়ন ফাঁস হওয়ায় ট্রাম্প ক্ষুব্ধ। মূল্যায়নে জানানো হয় মার্কিন হামলায় ইরানের পারমাণবিক কেন্দ্র পুরোপুরি ধ্বংস হয়নি, বরং পারমাণবিক কার্যক্রম কয়েক মাস পিছিয়ে গেছে। সিএনএন ও নিউ ইয়র্ক টাইমসকে ভুয়া সংবাদ মাধ্যম বলেও আক্রমণ করেছেন ট্রাম্প। এই মন্তব্য সমর্থন করে ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ বলেন, এই হামলার সাফল্য প্রশ্নবিদ্ধ করা রাষ্ট্রদ্রোহের শামিল। মালিহা সুহরাওয়ার্দী, সময় সংবাদ। বাংলা ভাষায় কথা বললেই অনুপ্রবেশকারীর তকমা দিয়ে পাঠানো হচ্ছে বাংলাদেশে। ভারতের কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে এবার বিস্ফোরক মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, ভারতের বিভিন্ন জায়গায় কর্মরত বাংলাভাষীদের যাচাই বাছাই ছাড়াই করা হচ্ছে হয়রানি। যদিও কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এ নিয়ে কোনো মন্তব্য করা হয়নি। বিস্তারিত সুব্রত আচার্যের রিপোর্টে। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ও দক্ষিণ 24 পরগনা জেলার হাজার হাজার শ্রমিক দেশটির বিভিন্ন রাজ্যে কাজ করেন। উত্তরপ্রদেশ, দিল্লি, মহারাষ্ট্র ও দক্ষিণ ভারতের রাজ্যগুলোতে মূলত বাংলা ভাষাভাষী এই শ্রমিকদের চাহিদাও বেশি। সম্প্রতি বিভিন্ন রাজ্য থেকে প্রচুর সংখ্যক বাংলা ভাষাভাষী ভারতীয় নাগরিককে আটক করা হচ্ছে। তাদের অনেককেই নিজের রাজ্যে ফেরত পাঠানোর পাশাপাশি বাংলাদেশি অনুপ্রবেশকারী হিসেবে পুশব্যাকও করা হচ্ছে। এবার সেই অভিযোগে কার্যত শিলমোহর দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার কলকাতায় এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বিজেপি শাসিত কেন্দ্রীয় সরকারের সমালোচনা করেন মমতা। বলেন, বাংলায় কথা বললেই বাংলাদেশি ট্যাগ দেওয়া হচ্ছে। শুধু তাই নয়, মমতা ইঙ্গিতপূর্ণভাবে কেন্দ্রীয় সরকারের গোয়েন্দা সংস্থার দিকে আঙুল তুলে বলেন, কাউকে কাউকে বিমানবন্দর থেকে ক্লিয়ারেন্স দিয়েও ভারতে প্রবেশের সুযোগ দেওয়া হচ্ছে। বাংলা ভাষায় কথা বললেই বাংলাদেশি বলে দেওয়া তকমা দিয়ে তাকে আটকে দেওয়া হচ্ছে। খবর আছে প্রায় 300 থেকে 400 পরিযায়ী শ্রমিককে রাজস্থানের একটি ভবনে বন্দি করে রাখা হয়েছে, আটকে রাখা হয়েছে। সেম জিনিস আরো অনেক রাজ্যে হয়েছে, যেখান থেকে আমরা অলরেডি তাদের নিয়ে এসেছি। এটা খুব দুর্ভাগ্যজনক ব্যাপার। তারা কি অপরাধটা করেছে এই বিজেপি সরকারের কাছে? সম্প্রতি ভারতের রাজধানী দিল্লি, গুজরাট, রাজস্থান, উত্তরপ্রদেশ সহ বিভিন্ন রাজ্যে প্রচুর সংখ্যক বাংলা ভাষাভাষী পশ্চিমবঙ্গের নাগরিককে গ্রেপ্তার করেছে প্রশাসন। এমনকি রাজস্থানে একসঙ্গে প্রায় 300-র বেশি আটক করা হয়। সুব্রত আচার্য, সময় সংবাদ, ভারত। কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর হামলায় জড়িত 3 জনই পাকিস্তানি নাগরিক বলে দাবি করেছে ভারত। তারা জাতিসংঘ ঘোষিত সন্ত্রাসী গোষ্ঠী লস্করি তৈয়বার সদস্য বলেও দাবি করা হয়। গত এপ্রিলের ভয়াবহ হামলায় 26 জন নিহত হওয়ার পর তদন্তে নামে ভারতের কেন্দ্রীয় তদন্ত সংস্থা NIA। রোববার এক বিবৃতিতে জানায়, আটক 2 স্থানীয় ব্যক্তি হামলাকারীদের আশ্রয় দিয়েছিল। যদিও শুরুতে একজনকে স্থানীয় হিসেবে শনাক্ত করেছিল পুলিশ, পরে 3 জনকেই পাকিস্তানি বলে জানায় NIA। পাকিস্তান অভিযোগ সরাসরি প্রত্যাখ্যান করলেও এই হামলাকে কেন্দ্র করে 2 দেশের মধ্যে উত্তেজনা যুদ্ধের দ্বারপ্রান্তে পৌঁছে যায়। ইন্দাস পানি বন্টন চুক্তি বাতিল করে নয়াদিল্লি, আর পাল্টা পদক্ষেপ হিসেবে সিমলা চুক্তি থেকে সরে দাঁড়ায় পাকিস্তান। গল টেস্টের 2 ইনিংসে সেঞ্চুরি করার পুরস্কার পেয়েছেন নাজমুল হোসেন শান্ত। আইসিসি টেস্ট ব্যাটার র্যাঙ্কিংয়ে ক্যারিয়ার সেরা 29 নম্বরে অবস্থান করছেন টাইগারদের সাদা পোশাকের ক্যাপ্টেন। ক্রিকেট ইতিহাসের 15তম ব্যাটার হিসেবে টেস্টে একাধিক ইনিংসে সেঞ্চুরি করার কীর্তি গড়েছিলেন শান্ত। সেই ইনিংস দুটোকেই এবার বিবেচনায় নিল আইসিসি। 21 ধাপ এগিয়েছেন এই ব্যাটার। শান্ত ঠিক ওপরে আছেন আরেক বাংলাদেশি মুশফিকুর রহিম। গল টেস্টের প্রথম ইনিংসে করা 163 রানের ইনিংসটাই এগিয়ে দিয়েছে মুশিকে। একই টেস্টের প্রথম ইনিংসে 90 রান করলেও 3 ধাপ পিছিয়ে 40 নম্বরে আছেন লিটন। মুমিনুলের অবস্থান 51 নম্বরে, আর সাদমান এগিয়ে এসেছেন 3 ধাপ, এখন তার অবস্থান 55 নম্বর। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। জাতীয় নির্বাচনের পর দলীয় সরকারের অধীনে স্থানীয় ভোট চায় বিএনপি। বিপরীত অবস্থানে জামায়াত। মূলনীতি, এনসিসি ও প্রধানমন্ত্রীর মেয়াদ নিয়ে দলগুলোর ভিন্ন মত। জাতীয় নির্বাচনে অনিয়মের মামলায় এবার ডিবির জালে সাবেক সিইসি কাজী হাবিবুল আউয়াল। রাজধানীর মগবাজার থেকে গ্রেফতার, আজই তোলা হবে আদালতে।
এবং আজ শুরু এইচএসসি ও সমমান পরীক্ষা। আসন বিন্যাসে দূরত্ব রাখা, মাস্ক ব্যবহার সহ ৩৩ দফা নির্দেশনা। প্রশ্ন ফাঁসের সুযোগ নেই, দাবি শিক্ষা বোর্ডের। এই ছিল প্রবাসী সময়, সঙ্গেই থাকুন সময়ের।